হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি অপারেটিং সিস্টেমের 7 নম্বর ক্লাস। তো আজকে ক্লাসটাও আমরা গুহপাল স্যারের বই থেকে কমপ্লিট করব। আর আমরা কিন্তু অলরেডি 6টা ক্লাস মানে মানে শেষ করে নিয়েছি। তো আজকে আমরা 7 নম্বর ক্লাসে এই যে প্রসেস ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আছে 3 নম্বর অধ্যায়, এটা আজকে আমরা শেষ করে দেবো। আমাদের কিন্তু লাস্ট ক্লাস হয়েছিল ইনপুট আউটপুট বাউন্ড এবং সিপিইউ বাউন্ড প্রসেস সম্বন্ধে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেল থেকে গিয়ে সবগুলো ক্লাস দেখে নেবে। হ্যাঁ, অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারবে না, আরেকটা বুঝতে অসুবিধাও হবে। আর আজকের ক্লাসে আমরা অনেক কিছু কভার করব, যেখানে থাকবে শিডিউলিং কি, নন প্রিএমটিভ প্রিএমটিভ শিডিউলিং কি, বেসিক কনসেপ্ট অফ এফসিএফএস, শর্টেজ জব ফর এসজেএফ, এগুলো নিয়ে আজকে আমরা শেষ করবো। আর লাস্টের পার্টে থাকবে ডেডলক, এবং সবশেষে আমরা দেখে নেবো হচ্ছে অনুশীলনী থেকে প্রশ্নগুলো কোনগুলো আমরা সলভ করতে পেরেছি। তো তোমাদের কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়ো, কারণ তোমাদের কিন্তু 5-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন আসবে। আর 5-এর প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু অনেক হাফ প্রশ্ন পারবে। তো সেই হিসেবে তোমার যদি কম্পিউটারের ক্ষেত্রে বলতে পারি, 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্নগুলো যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা 5-এর প্রশ্ন কভার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ 2+2+1, 2+3 এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। ঠিক আছে। তো আমরা শুরু করছি শিডিউলিং পার্ট থেকে, তোমাকে মন দিয়ে শুনবে। এই ব্যাপারটা কি, নামটা হচ্ছে শিডিউলিং। শিডিউল মানে হচ্ছে টাইমিং বা সময়। তবে সময় ভাগ করে কিন্তু তোমাদের মানে সিপিইউ এর কাজগুলো হবে বা অপারেটিং সিস্টেমের কাজগুলো হবে। তো তাহলে শিডিউলিং ব্যাপারটা কি? অপারেটিং সিস্টেমের শিডিউলিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার তার সম্পদের মধ্যে কী হতে পারে, সিপিইউ হতে পারে, মেমোরি হতে পারে, ইনপুট আউটপুট ডিভাইসগুলো হতে পারে। তবে সম্পদ বিভিন্ন প্রোগ্রাম বা টাস্কের মধ্যে কিভাবে বন্টন করবে তা নির্ধারণ করে। তার মানে একটা যে প্রক্রিয়া চলছে, সেখানে ইনপুট আউটপুট ডিভাইস, কিবোর্ড মাউস, প্রিন্টার ইত্যাদি, মানে কাকে কোন সময় কাজ করতে হবে সেটা কিন্তু ঠিক করে দিচ্ছে শিডিউলিং প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, যখন একাধিক প্রোগ্রাম একসাথে চলার জন্য প্রস্তুত থাকে, তখন অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রোগ্রামটা কখন এবং কতক্ষণ সিপিইউ ব্যবহার করবে। ভালো করে বোঝো, একসঙ্গে একাধিক কাজ চলছে, তখন ওএস ঠিক করবে কোন প্রোগ্রামটা কতক্ষণ চলবে, কতক্ষণ সিপিইউকে ইউজ করবে, কখন ছেড়ে দেবে, সিপিইউ ফ্রি হয়ে যাবে। এই ব্যবস্থাকে বলছে শিডিউলিং। ওকে, তো আমরা এবার নোটস দেখে নেব। তোমাদেরকে আমি নোটস প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু, ঠিক আছে। তো ডাউনলোডে কোনো অপশান নেই, তোমাদের স্ক্রিনশট নিতে হবে, নিজেদের বইয়ে দাগিয়ে নিতে পারো আর খাতায় লিখে নেবে। তো এখানে অনেকে প্রশ্ন করবে, স্যার আপনি কেন পিডিএফে ডাউনলোডের অপশন দিচ্ছেন না? না, আমি দিই না। কেন দিই না? তোমরা যদি লিখে নাও, লিখে নিলে পড়াটা মুখস্থ হয়ে যায়। ডাউনলোড করে জেরক্স করলে পড়া কিন্তু মুখস্থ কম হয়। তো আমি এই নীতিতে বিশ্বাস করি যে তোমরা লিখবে, লিখে লিখে মুখস্থ করবে, তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে। আর বিগত বছরেও কিন্তু আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করে অনেকে অনেক ভালো মার্কস পেয়েছে। ঠিক আছে, তো তোমরা কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। আচ্ছা, তো নোটস থেকে দেখি কি লিখেছে। শিডিউলিং কি? অপারেটিং সিস্টেমে শিডিউলিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটারের রিসোর্সগুলিকে মানে সম্পদগুলিকে বিভিন্ন প্রোগ্রাম বা টাস্কের মধ্যে কিভাবে বন্টন করবে তা নির্ধারণ করা হয়। যখন একাধিক প্রোগ্রাম একসাথে চলার জন্য প্রস্তুত থাকে, তখন অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রোগ্রাম কখন এবং কতক্ষণ সিপিইউ ব্যবহার করবে। খুব সুন্দর করে লেখানো আছে, তখন এইটাকে ইউজ করতে পারো। ওকে, আচ্ছা। এবার পরের প্রশ্ন, অপারেটিং সিস্টেমে 2 ধরনের শিডিউলিং অ্যালগোরিদম আছে। কী কী আছে? একটা নন প্রিএমটিভ শিডিউলিং, নামটা একটু কঠিন আছে কিন্তু বেশ মজা আছে। নন প্রিএমটিভ শিডিউলিং, আর এটা কি প্রিএমটিভ শিডিউলিং। বানানটা ভালো করে বই থেকে দেখে নাও। দেখো, নন, এখানে নন নেই, প্রিএমটিভ শিডিউলিং, আর এটা কি ননটা নেই, প্রিএমটিভ শিডিউলিং। ওকে, এবার এদের সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা এটা বই থেকে পড়ছি। হ্যাঁ, দেখো, ও আচ্ছা, দেখি তারপরে প্রশ্ন কী আছে নোটসের মধ্যে। শিডিউলিংয়ের উদ্দেশ্যগুলো কী 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 উদ্দেশ্য আছে আমরা দেখে নিই বই থেকে। সিপিইউ এর সর্বোচ্চ ব্যবহার, যাতে আমরা সিপিইউটাকে সবচেয়ে বেশি ইউজ করতে পারি। সবচেয়ে বেশি ইউজ করা মানে যতগুলো প্রোগ্রাম চলবে যাতে সবগুলোর মধ্যে সিপিইউটাকে ইউজ করতে পারি। দ্রুত প্রতিক্রিয়া, যাতে সিপিইউতে মানে কাজ করার সময় রেসপন্স তাড়াতাড়ি পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়, যাতে হ্যাং না করে। উচ্চ এটা কি উচ্চ
থ্রুপুট, এই মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে কতগুলো বেশি টাস্ক করা যায়, কতগুলো কাজ আমরা করাতে পারবো। ন্যায্যতা মানে সকল প্রোগ্রামের জন্য সিপিইউ ব্যবহারে ন্যায্য সুযোগ থাকে, মানে যাতে সবাই সিপিইউটাকে পায়। তাহলে কী কী হলো? সিপিইউ এর সর্বোচ্চ ব্যবহার, দ্রুত রেসপন্স বা প্রতিক্রিয়া, উচ্চ থ্রুপুট মানে যাতে সবগুলো বেশি অনেক বেশি কাজ সম্পূর্ণ করা যায়, আর কি ন্যায্যতা যাতে সবাই সিপিইউটাকে ইউজ করতে পারে। বুঝতে পেরেছি আমরা? অবশ্যই বুঝতে পেরেছি। এবার দেখো পরের প্রশ্ন কী আছে, নন প্রিএমটিভ শিডিউলিং কি, উদাহরণ দাও, সুবিধা অসুবিধা লেখো। দেখো এটা আমরা বই থেকেই পড়ি আগে। হ্যাঁ, কি বলেছে? নন প্রিএমটিভ শিডিউলিং এমন একটি পদ্ধতি যেখানে কোনো প্রসেস একবার সিপিইউ পেলে সেটি তার কাজ শেষ না করা পর্যন্ত সিপিইউটিকে ধরে রাখে, অর্থাৎ প্রসেসটি স্বেচ্ছায় সিপিইউ না ছাড়া পর্যন্ত অন্য প্রসেস সিপিইউ পাবে না। তবে আমি একটা জায়গায় কাজ করছি, আমি একটা কম্পিউটার ইউজ করছি, ঠিক আছে, আমার হয়তো কাজটা করতে 1 ঘন্টা সময় লাগবে, বা আমার কাজটা হয়তো মানে আধা ঘন্টাতেও হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু কম্পিউটার আঁকড়ে বসে আছি। এবার আরেকজন লোক যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমি না ছাড়া অবধি সে বসতে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে নন প্রিএমটিভ, মানে বুঝতে পেরেছ? আচ্ছা দেখো এক্ষেত্রে যেমন এটা উদাহরণ কি দুটো আছে, কি একটা এফসিএফএস, একটা কি এসজেএফ। এফসিএফএস মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে ইউজ করতে পারবে, তাকে আগে সুবিধা দেওয়া হবে। আরেকটা কি আছে এসজেএফ, শর্টেড জব ফার্স্ট। এই দুটো কিন্তু আমাদের দেখো সিলেবাসের মধ্যে আছে, এই যে এফসিএফএস আর শর্টেড জব ফার্স্ট, এটা কিন্তু আমরা আসবো, ঠিক আছে। আপাতত এখানে উদাহরণটা কি আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর কি আছে এসজেএফ, শর্টেড জব ফার্স্ট, মনে রাখো ভালো করে। হ্যাঁ, এবার দেখবো প্রিএমটিভের সুবিধা কি আর অসুবিধা কি, খুব ইম্পর্টেন্ট। সুবিধা অসুবিধার ব্যাপারটা কি, প্রসেস চলাকালীন কোনো ইন্টারাপশন হয় না, মানে আমি যে কাজ করছি আমাকে কেউ বিরক্ত করবে, কারণ আমি তো কম্পিউটার ছাড়িনি। সহজে বাস্তবায়নযোগ্য, কনটেক্সট সুইচিংয়ের ওভারহেড কম, কারণ ঘন ঘন পরিবর্তন হয় না। দুটো তোমার পড়ে রাখবে, ঠিক আছে, এই দুটো সহজ, দুটো পড়ে রাখবে। অসুবিধা কী আছে দেখে নি, উচ্চ অগ্রাধিকার সম্পূর্ণ প্রসেসকেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে যদি কম অগ্রাধিকার সম্পন্ন কোনো প্রসেস সিপিইউ ব্যবহার করে থাকেন। একজন লোকের কম কাজ আছে, সে বসে কাজ করে না করে বসে আছে, যেটা যার খুব ইম্পর্টেন্ট সে কিন্তু ওয়েট করে আছে, কখন সে ছাড়বে তখন সে বসবে। এই ব্যাপারটা একটা অসুবিধা। রেসপন্স টাইম খারাপ হতে পারে, কারণ ব্যবহারকারী ইন্টারেক্টিভ কাজ দীর্ঘ সময় ধরে আটকে থাকতে পারে। হয়ে গেল। আর এই দুটো পড়লে তোমার হয়ে যাবে, তোমার দুটো দুটো করে সুবিধা অসুবিধা পড়ে রাখবে। ওকে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু নতুন ক্লাস আনতে অনেক অনেক বেশি উৎসাহিত করে যারা ইউটিউবে ভিডিও বানায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে প্রিএমটিভ। নন প্রিএমটিভ বুঝে গেলাম, এবার তো প্রিএমটিভ ব্যাপারটা কি। প্রিএমটিভ শিডিউলিংয়ে অপারেটিং সিস্টেমে একটি চলমান প্রসেসকে জোর করে থামাতে পারে এবং সিপিইউ এর নিয়ন্ত্রণ অন্য একটি প্রসেসকে দিতে পারে। সাধারণত এটাই ঘটে কখন, মানে হচ্ছে এটা ক্ষেত্রে কী হবে, আগে কী হলো ও বসে আছে, যতক্ষণ না ছাড়ছে কেউ বসতে পারছে না, এক্ষেত্রে যার আগে দরকার তাকে আগে কাজ দিয়ে দেবে, ঠিক আছে। তো এই যে তুমি একটু ওয়েট করো, ও ফটাফট করে কাজ বেরিয়ে যাবে, এটা হচ্ছে প্রিএমটিভ। মানে মনে করো তো তোমার এক জায়গায় হয়তো কোথাও হয়তো মানে জাম লেগে আছে বা মিছিল আছে, সেখানে হয়তো একটা বাইক বেরোতে হবে, বা হয়তো একটা অ্যাম্বুলেন্স যাবে, তাকে কী করবে আগে সাইড দিয়ে বের করে দেবে, যাতে ও যেন আটকে না থাকে, ওর তো ফার্স্ট যাওয়া দরকার। এটা কিন্তু আমরা প্রিএমটিভ শিডিউলিংয়ের উদাহরণ হিসেবে বলতে পারি। হ্যাঁ, আমার নোটসের মধ্যে তাই আছে, সমস্যা নেই, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, কোথায় গেল, প্রিএমটিভ শিডিউলিং কি, আচ্ছা উদাহরণ দাও, সুবিধা অসুবিধা, এটা হয়ে গেল। উদাহরণ কি আছে, রাউন্ড রবিং, শর্টেড রিমেনিং টাইম ফার্স্ট, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, এটা উদাহরণের নাম। উদাহরণ আমি এখানে দেওয়া আছে, রাউন্ড রবিং, শর্টেড রিমেনিং টাইম ফার্স্ট, এসআরটিএফ, আর কি আছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, ঠিক আছে, এগুলো আমরা পরে আসছি। তারপরে কি আছে, সুবিধা অসুবিধা পড়বো আমরা, দেখে নিই। এবার তাহলে প্রিএমটিভের সুবিধা অসুবিধা কী আছে, অবশ্যই সুবিধা আছে। এক্ষেত্রে উচ্চ অগ্রাধিকার সম্পন্ন প্রসেস দ্রুত এক্সিকিউট করতে পারে, যার খুব তাড়াতাড়ি দরকার, যাকে তাড়াতাড়ি কাজটা করে দিলে পরে সে বেরিয়ে যাবে, সে এক্সিকিউট করতে পারে। মনে করো আমরা যখন কোনো ফাইলকে পেন ড্রাইভে কপি করি
বা পেন ড্রাইভ থেকে যখন কোনো ফাইলকে আমরা ডেস্কটপে নিয়ে আসি, তখন কী করতে হয় আমাদের? তখন মনে করি হয়তো একটা ফাইল আছে 1 GB, আরেকটা 2 GB, আমরা কপি করছি। আরেকটা ফাইল আমি দিলাম হচ্ছে মাত্র 50 MB ফাইল। তখন কী করবে? তখন দেখবে যে 50 MB ফাইলটা কিন্তু আগে কপি হয়ে বেরিয়ে আসবে। এমন ব্যাপার নেই যে আগে ওগুলো কপি পেস্ট হবে তারপরে 50 MB ফাইলটা কপি হবে, তা না কিন্তু। আগে 50 MB কপি হয়ে গেলে তারপর তুমি ওগুলো কপি হতে থাকে। এটা কিন্তু পিএমটিপি উদাহরণ হতে পারে। হ্যাঁ, তার সুবিধা কী আছে? এক্ষেত্রে উচ্চ অগ্রাধিকার সম্পূর্ণ প্রসেস খুব দ্রুত এক্সিকিউট করতে পারে, রেসপন্স টাইম খুব ভালো হয়, স্টারভেশন কমানো যেতে পারে, আর কি সিপিইউ ব্যবহার সবচেয়ে বেশি হয়। আর অসুবিধা কী আছে? বাস্তবায়ন করা খুব তুলনামূলকভাবে জটিল, কনটেক্সট সুইচিংয়ের কারণে ওভারহেড বেশি হয়, যা সিস্টেমের পারফরমেন্স কিছুটা কমাতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমার সুবিধাই বেশি মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখে নেব হচ্ছে এই যে আমরা কয়েকটা এখানে উদাহরণ দেখলাম, রাউন্ড রবিন কি, এসআরটি এর ব্যাপারটা কি, প্রিএমটি প্রায়োরিটি শিডিউলিং কি, এগুলো বলতে কী বোঝো তোমাদের আসতে পারে 1 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে রাউন্ড রবিনটা কি? প্রতিটা প্রসেসকে নির্দিষ্ট টাইমে স্লট দেওয়া হয়, সময় শেষ হলে প্রসেসটি থামানো হয় এবং পরবর্তী প্রসেস সিপিইউকে দেওয়া হয়, একে বলে রাউন্ড রবিন। ওকে, এসআরটিএফ কি? শর্টেড রিমেনিং টাইম ফার্স্ট, যার কম সময় তাকে আগে কাজ করতে দেওয়া হবে। এটি এসজেএফ প্রিএমটিভের সংস্করণ। যদি একটি নতুন প্রসেস আসে, তার অবশিষ্ট এক্সিকিউশন টাইম চলমান প্রসেস থেকে কম, তাকে আগে কাজটা করতে দেওয়া হবে। বুঝতে গেলে? শর্টেড রিমেনিং টাইম ফার্স্ট টাইম, বুঝতে পারলে? আচ্ছা, আর কি প্রিএমটিভ প্রায়োরিটি মানে যদি একটি নতুন প্রসেস আসে যার অগ্রাধিকার চলমান প্রসেস থেকে বেশি, তাহলে চলমান প্রসেসটিকে থামিয়ে নতুন প্রসেসটিকে দেওয়া হয়, একে বলা হয় প্রায়োরিটি। যার দরকার বেশি তাকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজটা করিয়ে দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? এগুলো কিন্তু প্রিএমটিভের উদাহরণ। এবার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ মধ্যে পার্থক্য কী? খুব ইম্পর্টেন্ট। আমরা 3টা পার্থক্য খাতায় লিখেছি, তোমরা বই থেকেও পড়তে পারো। তো বই থেকে পড়লে তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও, বা যাদের কাছে বই আছে তোমরা বইটা ফলো করবে। হ্যাঁ, তো আমি যে 3টা পার্থক্য লিখিয়েছি দেখে নিই, আমরা নোট থেকে পড়ে নিই একবার। একটি প্রসেস একবার সিপিইউ এর নিয়ন্ত্রণ পেলে সেটি যতক্ষণ না নিজে থেকে সিপিইউ ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রসেস এটিকে জোর করতে পারে না। ঠিক আছে, আর এক্ষেত্রে কী আছে? পিএমটিভির ক্ষেত্রে একটি চলমান প্রসেসকে অপারেটিং সিস্টেমে জোর করে থামাতে পারে এবং সিপিইউ এর নিয়ন্ত্রণ অন্য কোনো প্রসেসকে দিতে পারে। হয়ে গেল। নাম্বার 2 কি আছে? একটি চলমান প্রসেসের কাজ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহৃত হয় না। একই ব্যাপার, একটি চলমান প্রসেস যে কোনো সময় ব্যাহত হতে পারে, মানে থামিয়ে দিয়ে অন্য কাজ হতে পারে। এফসিএফএস নন প্রিএমটিভ, এসজে নন প্রিএমটিভ কি 3 নম্বর পয়েন্টটা? আচ্ছা, এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা ভুল লিখেছে, বই থেকে দেখে নাও। এফসিএফএস নন প্রিএমটিভ, শর্টেড জব ফার্স্ট, নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, এগুলো হচ্ছে উদাহরণ। আর এক্ষেত্রে কী আছে? রাউন্ড রবিন মানে আর এসআরটিএফ শর্টেড রিমেনিং টাইম ফার্স্ট, আর প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে প্রিএমটিভের উদাহরণ। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। এই 3টা পার্থক্য পড়লে তোমাদের কিন্তু অনেকটাই হয়ে যাবে। তোমাদের 2 মার্কসের পার্থক্য থাকবে, 3 মার্কসের পার্থক্য আসবে না, 2ই থাকবে। 3টা লিখবে বা 2টো লিখলে নাম্বার পেয়ে যাবে। আরেকটা বিষয়, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু অত গাদা লেখার দরকার নেই, যেটুকুর প্রয়োজন ওইটুকু লিখলে কিন্তু তোমরা ভালো মার্কসই পাবে, মানে ফুল মার্কসই পাবে। একমাত্র বিগত বছরে দেখা কম্পিউটারের পরীক্ষা কিন্তু প্রত্যেকের সবার আগে হয়ে গিয়েছে, মানে বাকি সমস্ত পরীক্ষার থেকে। তো তোমরা খুব মন দিয়ে পরীক্ষা দেবে। যদি কোনো পয়েন্ট পার্থক্যতে কমন মানে মনে পড়ছে না, পারলে 1 লাইন ফাঁকা রেখে দেবে, গভর্নমেন্ট তোমাদের পৃষ্ঠা দিচ্ছে, হ্যাঁ, পরে লিখে দেবে। ঠিক আছে, কিন্তু সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে হবে। এবার আমাদের এফসিএফএস বা ফিফো শিডিউলিং কি? আচ্ছা, বইয়ে কি আছে? হ্যাঁ, আচ্ছা, এফসিএফএস কী বলছে এইটা ব্যাপারটা আর নোট থেকে দেখি। ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, এবং এফসিএফএস অর্থাৎ এফসিএফএস অর্থাৎ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হলো অপারেটিং সিস্টেমের সহজ পদ্ধতি যেখানে যে কোনো কাজ বা প্রসেস প্রথমে আসে তাকে প্রথমেই সম্পূর্ণ করা হয়। এটা কিন্তু আমাদের নন প্রিএমটিভ উদাহরণ। যে ফার্স্টে আসবে সে ফার্স্টেই বসবে, পরে আসলে তাকে কিন্তু আগে দেওয়া হবে না। ঠিক আছে,
যেমন ব্যাংক অথবা পোস্ট অফিসের লাইন, এটা কিন্তু হচ্ছে এফসিএফএস এর উদাহরণ। এর বৈশিষ্ট্য কি আছে? এই ক্ষেত্রে সিস্টেমের কাছে যে কাজ আগে আসে তাকে সিপিইউ তাকে প্রথমে সময় দেয়। সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্য দেওয়া আছে। একবার একটি কাজ সিপিইউ পাওয়া শুরু করলে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য একটিকে বাধা দিতে পারে না। নাম্বার 3, এফসিএফএস একটি খুব সহজবোধ্য এবং প্রয়োগ করা সহজ অ্যালগোরিদম। এর জন্য কোনো জটিল গণনার প্রয়োজন হয় না। এই তিনটা হচ্ছে কিন্তু আমাদের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। এবার এফসিএফএস কী করে কাজ করে উদাহরণ সহ ব্যাখ্যা করো। কি বলছে? যখন একাধিক প্রক্রিয়া সিপিইউর জন্য প্রস্তুত থাকে তখন এফসিএফএস অ্যালগোরিদমে তাদের আসার সময়ের উপর ভিত্তি করে একটি লাইন তৈরি করে। ঠিক আছে? উক্ত লাইনে যে প্রক্রিয়াটি সবার প্রথমে থাকে সিপিইউ তাকেই প্রথমে কাজ করার সুযোগ করে দেয়। সেই প্রক্রিয়াটি কাজ শেষ করলে লাইনে উপস্থিত পরবর্তী প্রক্রিয়াটি সিপিইউ পায় এবং সেই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সব কাজ শেষ হয়। প্রথমে এটাকে লাইন তৈরি করা যায়, লাইনে প্রথমে আছে, পরে আছে, তারপরে আছে। আগের লাইন আগে কাজ করবে, এ শেষ হলে এ উঠে যাবে, এইভাবে কাজটা চলতে আছে। এটা কিন্তু এফসিএফএস এর কাজ করার পদ্ধতি। উদাহরণ কি আছে? গ্রাহক এ, গ্রাহক বি, গ্রাহক সি। ভালো করে বোঝো। মনে করো 3টা গ্রাহক আছে। এফসিএফএস নীতি অনুযায়ী গ্রাহক এ প্রথমে কাজ করবে, তারপরে বি কাজ করবে, তারপরে সি কাজ করবে, এইভাবে কাজটা শেষ হবে। এটা আমাদের বইয়ে খুব সুন্দর করে ছবিতে দেওয়া ছিল। এই দেখো উদাহরণ কি বলছে? গ্রাহক এ সবার প্রথমে এসেছে, গ্রাহক বি এর পরে এসছে, গ্রাহক সি বি এর পরে এসছে। তাহলে কাজ করার নিয়ম কবে? আগে এ করবে, তারপর বি করবে, তারপর সি করবে। এটা কিন্তু হচ্ছে উদাহরণ। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখি এফসিএফএস ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো কী কী আছে। দুটো করে লেখা নেওয়া আছে, দেখি বইয়ে কটা আছে, বইয়ে দুটো করেই আছে। দেখে নাও কী সুবিধা আছে। বোঝা এবং প্রয়োগকারী খুব সহজ। কোনো প্রক্রিয়াকে অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করতে হয় না, কারণ সবার পালা আসবেই, অবশ্যই আসবে, এইভাবে আসবে। আগে একটা শেষ হলে তারপরে পরেরটা আসবে, এইভাবে চলবে। আর অসুবিধা কী আছে? যদি দীর্ঘ প্রক্রিয়ার আগে ছোট প্রক্রিয়া আসে তাহলে ছোট প্রক্রিয়াটি দীর্ঘ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এটা একটা সমস্যা, কারণ একটা ছোটো কাজ তাকেও ওয়েট করতে হচ্ছে। আরেকটা কী আছে? যদি একটা খুব বড় কাজ প্রথমে আসে তাহলে তার পিছনে থাকা সমস্ত ছোট কাজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। বাস হয়ে গেল। এই হচ্ছে অসুবিধা। তো আর বেশি কিছু না, আর অল্পই আছে, দেখে নিই আমরা। এবার আমরা দেখবো হচ্ছে শর্টেড জব ফার্স্ট জিনিসটা কি। আচ্ছা, যার কাজ খুব অল্প তাকে আগে কাজ দেওয়া হবে, এটা আমাদের পিএমটি উদাহরণ। শর্টেড জব ফার্স্ট কি? এই ধরনের শিডিউলিং হলো অপারেটিং সিস্টেমের একটি অ্যালগোরিদম যেখানে সিপিইউ সেই কাজটিকে বেছে নেয় যেটি শেষ হতে সবচেয়ে কম সময় লাগে। শর্টেড জব ফার্স্ট বলে অনুমান করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে গড় অপেক্ষা সময় বা এভারেজ ওয়েটিং টাইম কমানো। এটি একটি নন প্রিএমটিভ অ্যালগোরিদম, অর্থাৎ একটি প্রসেস চলাকালীন অন্য একটি প্রসেসকে বাধা দিতে পারে না। হয়ে গেল। এবার এসজিএফ এর সুবিধা অসুবিধা কী লেখো, দেখি বই থেকে কি আছে। আচ্ছা দেখো, এসজিএফ এর কিন্তু দুটো ভাগ আছে আবার, নন প্রিএমটিভ এসজিএফ আর প্রিএমটিভ এসজিএফ। ঠিক আছে, এটা আমি ওদেরকে লেখাইনি, আমি লিখেছি সুবিধা অসুবিধা। দেখে নিই আমরা বই থেকে সুবিধা অসুবিধা। কী সুবিধা? এই অ্যালগোরিদমে গড় অপেক্ষার সময় অনেক কম হয়, অবশ্যই তাই। শর্টেড জব ফার্স্ট আগে আসলে আগে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং টাইমটা অনেক কমে যাবে। ছোট কাজগুলো দ্রুত শেষ হওয়ায় সিস্টেমের রিসোর্সগুলি আরও ভালোভাবে ব্যবহৃত হয়। ছোট কাজগুলো তাড়াতাড়ি শেষ হওয়ায় ব্যবহারকারীর প্রতিক্রিয়ার সময় কমে যায়। সুবিধা। অসুবিধা কী আছে? অসুবিধাটা দেখি খাতায় কি ছোট করে আছে নাকি, না এটাও বড় আছে। দেখে নিই অসুবিধা কী লিখেছে। যদি সিস্টেমে ক্রমাগত ছোট ছোট কাজগুলি আসতে থাকে তাহলে দীর্ঘ বা বড় কাজগুলি অনির্দিষ্ট কালের জন্য সিপিইউ পাওয়ার অপেক্ষায় থাকে। এটা একটা ঠিক কথা, বড়কে থামিয়ে ছোটকে পাস করে দিলাম, সেক্ষেত্রে কী হবে? বাবা খেলে বড়দেরকেই ওয়েট করতে হবে। ঠিক আছে। আর এসজিএফ শুধুমাত্র আগের কাজগুলোর ডেটা অনুমানের উপর ভিত্তি করে কাজ করে, ফলে সিপিইউ শিডিউলার সাধারণত আগে থেকে জানে না যে কাজটি শেষ হতে কত সময় লাগবে। ঠিক আছে, শিডিউলিং পড়ছি আমরা, সেক্ষেত্রে বলা যাবে না যে আমার কাজটা শেষ হতে কতক্ষণ সময় লাগবে, সে বলতে পারে না। এসজিএফ শিডিউলিং কত প্রকার ও কী কী? 2 প্রকার, নন প্রিএমটিভ এসজিএফ আর প্রিএমটিভ এসজিএফ। এবার নন প্রিএমটিভ এসজিএফ আর প্রিএমটিভ এসজিএফ ব্যাপারটা কি? এই পদ্ধতিতে আবার একবার একটি প্রক্রিয়া সিপিইউ পাওয়া শুরু করলে
যে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় সিপিইউ ছেড়ে দেয় না। মানে যে এখন আমরা নন পিএমটি পড়ছিলাম ওটার মধ্যেই মানে এসডিএফের মধ্যে ওটাই ঢোকানো আছে, আগে আসলে আগে কাজ করবে তারপরে পরেরটা পাবে। আর পিএনপির ক্ষেত্রে তোমার এসডিএফ উদাহরণটাই হবে। এটি এসডিএফ আরও একটি উন্নত একটি সংস্করণ, যেখানে একটি চলমান প্রক্রিয়াকে বাধা দেওয়া হয় যেতে পারে যদি একটি নতুন প্রক্রিয়া সিস্টেমে আসে যার কাজ করার সময় বর্তমান চলমান সময় থেকে অনেক কম। মধ্যে কথা একটা একই হলো, নন পিএনটি এসডিএফের ক্ষেত্রে কী হচ্ছে, যার প্রক্রিয়ার টাইম সবচেয়ে কম, যদি একটা বড় কাজ চলতেও থাকে তাকে থামিয়ে দিয়ে ছোটো কাজটাকে আগে পাস করে দেওয়া হবে। একই ব্যাপার ঘুরিয়ে পেঁচিয়ে, মানে সবই একই, কিন্তু তোমাদের কিন্তু একটু বুঝে বুঝে পড়তে হবে। ক্লাসটা যদি লং টাইম হয়ে যায় সমস্যা হতে পারে। আজকে হাফ দেখো, কালকে হাফটুকু দেখো, ডাউনলোড করে রাখো, তোমাদের অনেক অনেক হেল্প হবে। আর অবশ্যই বই পড়ো, বইয়ের বিকল্প নেই, ঠিক আছে? এবার লাস্ট পার্ট আজকে ক্লাস কি, ডেডলক। ডেডলক জিনিসটা কি, আমরা বই থেকে দেখবো ডেডলক কি, বই থেকেই পড়ি। দেখো ডেডলক, ডেডলক হলো কম্পিউটার সিস্টেম বা প্রোগ্রামিং একটি অবস্থা বা পরিস্থিতি যেখানে দুটি বা তার বেশি প্রসেস থ্রেড একে অপরের জন্য অপেক্ষা করতে থাকে এবং তাদের কাজ শেষ করতে পারে না। এ ওর জন্য ওয়েট করছে, এ ওর জন্য ওয়েট করছে, অর্থাৎ প্রতিটা প্রসেস একটি রিসোর্স চায় যা অন্য প্রসেস দখল করে রেখেছে, ফলে সবাই একসাথে আটকে যায়, কোনো কাজ এগোয় না। মনে করো দুটা প্রসেস চলছে এ এবং বি, ওকে? প্রসেস এ একটি রিসোর্স এক্স দখল করে রেখেছে এবং রিসোর্স ওয়াই চাইছে, মানে এ হচ্ছে এক্সকে দখল করে রেখেছে, এবার আবার রিসোর্স হচ্ছে ওয়াইকেও চাইছে। আবার প্রসেস বি ওয়াই রিসোর্স দখল করে আছে, এ আবার এক্সকে চাইছে। মানে আমি এই কম্পিউটার ইউজ করে আছি, ঠিক আছে, আমি আবার চাচ্ছি ওই কম্পিউটারটাকে আমার দরকার। আবার আরেকজন আবার ওই কম্পিউটার বসে আছে, সে আবার আমারটাকেও চাইছে। সেক্ষেত্রে কেউ কিন্তু কাউকে টাইম দিতে পারছে না, এটাই হচ্ছে ডেডলক। এরপরে পুরো প্রক্রিয়াটা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি আমরা? আশা করি ভালো মতোই বুঝতে পেরেছি। উদাহরণ তো আমরা দেখে নিলাম। আচ্ছা, আচ্ছা, এবার দেখো ডেডলকের জন্য প্রয়োজনীয় শর্তগুলো কী কী আছে এবং 4টা শর্ত উল্লেখ করো। যেমন কি দেখে নেব, এটা বই থেকে দেখে নিই। শর্ত কি, শর্ত মিউচুয়াল এক্সক্লুশন আছে, হোল্ড অ্যান্ড ওয়েট আছে, নন প্রিএমশন আছে, আর সার্কুলার ওয়েট আছে। 4টা শর্ত, হ্যাঁ। আর ডেডলক প্রতিরোধ করার কী কী উপায়গুলো আছে, কি ডেডলক প্রতিরোধ, ডেডলক পরিহার, ডেডলক শনাক্তকরণ, ডেডলক উপেক্ষা। জাস্ট এই পয়েন্টগুলো দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই পার্টটা খুব ইম্পর্টেন্ট না, তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট ডেডলক কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো আমাদের কিন্তু চ্যাপ্টারটি শেষ। কেমন লাগছে? আস্তে আস্তে কিন্তু দেখো 3টা অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেললাম। তোমরা কিন্তু বলছে স্যার সিলেবাস কি শেষ হবে, সিলেবাস শেষ করুন। অবশ্যই সিলেবাস শেষ হবে, শুধু তোমাদের সহযোগিতা কাম্য। তোমরা ভিডিওগুলো দেখছো, লাইক করছো না, করলেও খুব কম পরিমাণে লাইক, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা তো এতগুলো সাবস্ক্রাইবার আছে চ্যানেলে, তোমরা ভাবছো হ্যাঁ স্যার এত সাবস্ক্রাইবার আছে, কিন্তু তোমরা ভিউ করছো কজন? হয়তো যারা করছো মুষ্টিমেয় যে কজন দেখো তারা সিরিয়াসলি দেখো, বেশ ভালো লাগে। কিছু ভাইদের কমেন্ট দেখি, তারা সব ভিডিওতেই কমেন্ট করে, সত্যিই ভালো লাগে, এবং তাদের জন্যই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসতে খুব ইচ্ছা করে। তো তোমরা সবাই মিলে একসঙ্গে করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তো আমরা 3 নম্বর অধ্যায় শেষ করলাম। এবার তোমার দেখা নাও অনুশীলনী থেকে কী কী আমরা প্রশ্ন সলভ করতে পেরেছি। আশা করি আগের দিনে আমাদের 10 নম্বর অবধি হয়েছিল, তারপরে পিসিবি সুবিধা হলো। আচ্ছা, যেমন আজকে আমাকে 13 নম্বর থেকে শিডিউলিং বলতে কী বুঝি, কত প্রকার কী কী, নন প্রিএমটিভ শিডিউলিং কী, এর সুবিধা অসুবিধা, প্রিএমটিভ শিডিউলিং কাকে বলে। দেখো আমি আর প্রশ্নগুলো বলছি না, আমাদের কিন্তু এইটুকু পার্ট সম্পূর্ণ কিন্তু আজকে আমাদের হয়ে গেল, 2 মার্কসের প্রশ্ন। তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, আমি আর বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। 19 নাম্বার, 20 নাম্বার, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 খুব খুব ইম্পর্টেন্ট। এই তোমার যদি 2 নম্বরের প্রশ্নগুলোও পড়ো, তখন তোমাদের 3-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন কিন্তু হয়ে যাবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আছে, মার্চ করে প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? আর 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের একবার খেয়াল করে দেখো, শিডিউলিং কি, ইয়ার মূল উদ্দেশ্য কী। তা শিডিউলিং কিন্তু আমাদের কিন্তু এখানেও ছিল, ঠিক আছে? তাহলে কিন্তু ওইটা বললে আমাদের এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? নন প্রিএমটিভ প্রিন্টির মধ্যে বলতে কী বোঝো, পার্থক্য বলে তোমরা কিন্তু এটাও বলতে পারবে, তোমরা সুবিধা অসুবিধা বলতে পারবে। এফসিএফএস কি, জাস্ট যেটা বলছি সবগুলোর প্রশ্ন কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এবার তোমার যদি অন্য কোনো কোম্পানি বই ইউজ করো, তোমার দেখবে ওখান থেকেও কী কী প্রশ্নগুলো আছে, ওগুলো কিন্তু তোমরা আমাদের এই ভিডিও থেকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে?
তো আর বেশি কিচ্ছু বলছি না, আমরা সাকসেসফুলি চ্যাপ্টার 3 শেষ করে ফেললাম। খুব তাড়াতাড়ি আসবে চ্যাপ্টার 4। তোমাদের ভালোবাসার অপেক্ষায় আছি। বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই।